আচ্ছা, আমরা এখানে যে বিষয়গুলো যে দাবি নিয়ে আসছি যে ডক্টর ইউনূস সাহেবকে আমরা মিনিমাম একটা সময় আমরা তাকে ক্ষমতায় রাখতে চাই। কারণ বাংলাদেশ পুরোপুরিভাবে ধ্বংস হয়ে গেছে, রাজনৈতিকভাবে বলেন, প্রাতিষ্ঠানিকভাবে বলেন, কিংবা আপনি প্রশাসনিকভাবে বলেন, প্রত্যেকটা সেক্টরটাকে বিগত আওয়ামী লীগ সরকার, এমনকি এই সরকারকে, বিগত আওয়ামী লীগ সরকারকে যারা প্যাট্রোনাইজ করছে, সহযোগিতা করছে, তারা এই প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিচ্ছে। এই প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস থেকে উদ্ধার করার জন্য আমাদের অবশ্যই প্রয়োজনীয় সংস্কারগুলো করতে হবে। এই সংস্কারের পর্যন্ত আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে রেখে দিতে হবে। তো একটা চক্র স্পষ্ট যে ভারত, বিএনপি, আমাদের ওয়াকার, আওয়ামী লীগ, এরা জোটবদ্ধ হয়ে গেছে। আমরা যেটা বুঝতে পারতেছি, এরা জোটবদ্ধ হয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে যত দ্রুত সম্ভব সরিয়ে ফেলে এই বাংলাদেশটাকে আবার সে লুটের রাজ্য বানাবে। এরা সিকিমের একটা পায়তারা করতেছেন সেনাবাহিনী দিয়ে, কিংবা আমাদের যে বড় একটা রাজনৈতিক দল বিএনপি, আওয়ামী লীগ, হাসিনার যে দলটা, এরা মিলে ইন্ডিয়ার সাথে প্ল্যানিং করে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে সরাতে পারলেই তারা কি আবার আরেকটা সিকিম করতে পারবে। তো এই সিকিমটা যাতে আমরা করতে না পারে, এই কারণে সাধারণ জনগণ বুঝে গেছে যে বাংলাদেশের ভবিষ্যৎ কি হচ্ছে। শুধু নির্বাচন দিয়েই যে একটা রাষ্ট্র ক্ষমতা চেঞ্জ হবে এটা না, আমাদের অবশ্যই প্রয়োজনীয় সংস্কার করতে হবে। যে প্রতিষ্ঠানগুলো আছে এগুলো সংস্কার করতে হবে। এই ধ্বংস হওয়া প্রতিষ্ঠানগুলোকে যদি আমরা পুনর্গঠন করতে না পারি, বাংলাদেশ আবারও সেই আরেকটা লুটের হাতে চলে যাবে। তো আমরা জনগণ সারা জীবন শুধু লুটেদের হাতে দেশটা দিতে পারি না। আর লুটপাট করলে দেশটাকে কিছু থাকে না। আর এই বাংলাদেশের মানুষ শৌখিন মানুষ, রাজনৈতিকভাবে খুবই সচেতন মানুষ, তারা বিপ্লব করতে জানে। একটা বিপ্লব ঘটিয়ে এক সরকারকে হটিয়েছে, একটা রেজিমকে সরাইছে। তো এই জনগণের মানুষ বুঝে গেছে যে পরবর্তীতে কারা রেজিম হতে পারে, কারা কি কার সহায়তায় কি করতে পারে, এগুলো জনগণ এখন বুঝে গেছে, আমরা বুঝে গেছি। যার কারণে আমরা এখন আর চাচ্ছি না যে সংস্কার ছাড়া এই ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমরা বিদায় দিই। আমরা সংস্কার করব, আমাদের যতদিন সংস্কার লাগবে ততদিন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব থাকবেন। এরপরে আমাদের নির্বাচন, যতগুলো নির্বাচন আছে সব নির্বাচনই হবে। আমাদের সংবিধানকে পরিবর্তন করতে হবে। এই যে সংবিধান, 54 বছরের সংবিধান, এটা হচ্ছে গোলামীর সংবিধান। আমরা জনগণ এটা গোলামীর সংবিধান চাই না। আমরা এই সংবিধানকে বাংলাদেশে মানুষের অধিকার আদায়ের অধিকারের কথা, বাংলাদেশ মানুষের ভবিষ্যতের জন্য, ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তা করে আমাদের নতুন করে সংবিধান লিখতে হবে। গোলামীর সংবিধান আমরা চাই না। আমরা গোলামীর সংবিধান এই বাংলা জমিনে আর দেখতে চাই না। আমরা জনগণের সংবিধান করতে চাই। কোনো ব্যক্তি কেন্দ্রিক, কোনো দল কেন্দ্রিক, কোনো দেশ কেন্দ্রিক বা কোনো জাতি গোষ্ঠী কেন্দ্রিক সংবিধান আমরা চাই না। আমরা পুরোপুরি বাংলাদেশ কেন্দ্রিক। এই বাংলাদেশটা একটা সার্বভৌমত্ব দিক থেকে গুরুত্বপূর্ণ একটা জায়গা। তো এই জায়গায় মানুষগুলো সংগ্রাম করে, কিন্তু সংগ্রামের যে ফসলটা, এটা একটা দেশের কুক্ষিগত, একটা দেশের হস্তক্ষেপের কারণে এই সংগ্রামের ফসলগুলা কোনো একটা দল বা গোষ্ঠী নিয়ে যাচ্ছে। আমরা সেই জায়গা থেকে মুক্ত করে বাংলাদেশকে সঠিক পথে নিয়ে আসার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে মিনিমাম সময় 5 বছর হোক সেটা, কিংবা 4 বছর হোক বা 3 বছর, যেটাই হোক, মিনিমাম সময় তাকে রাষ্ট্রের ক্ষমতা রাখতে হবে। আর আমাদের উপদেষ্টা মণ্ডলের ভিতরে যারা আছে তাদেরকে, যে উপদেষ্টারা বিতর্কিত, যাদের নামে এলিগেন্স আছে, তাদেরকে অপসারণ করে নতুন সেটআপে আবার নতুন করে উপদেষ্টা পরিষদ গঠন করতে হবে। উপদেষ্টা পরিষদ নতুন করে সেটআপ করলে তাহলে আমাদের বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা কিছুটা পরিবর্তন হবে। প্রয়োজনে, যদি প্রয়োজন পড়ে, তাহলে আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে রেখে আমাদের জাতীয় সরকার গঠন করতে হবে। এই জাতীয় সরকারই পরবর্তীতে ম্যান্ডেট হয়ে যাবে জনগণের ম্যান্ডেট। এখানে তখন আর নির্বাচন, ভোট টোট এগুলার ম্যান্ডেট থাকবে না। জাতীয় সরকারের ম্যান্ডেট সবার ম্যান্ডেট। আর এইখানে আরেকটা বিষয় করতে হবে, এই যে আন্দোলনটা হয়েছে, জুলাইয়ের যে আন্দোলন,
জুলাই আন্দোলনের যে একটা স্বীকৃতি, জুলাই ঘোষণাপত্র, এই জুলাই ঘোষণাপত্রটা আমাদের দরকার, এই জনগণের দরকার, রাষ্ট্রের দরকার। বাংলাদেশে 18 কোটি মানুষের নিরাপত্তার জন্য এই জুলাই ঘোষণাপত্র দরকার। আর সবচেয়ে বড় বিপদ হয়েছে রাষ্ট্রপতি। রাষ্ট্রপতিকে আমাদের অবশ্যই অপসারণ করতে হবে। রাষ্ট্রপতিকে যদি অপসারণ না করা যায় তাহলে আমাদের দেশের জনগণের ভবিষ্যৎ আবারও কোন দিকে যাবে বলা যাচ্ছে না। আরেকটা হচ্ছে যে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য আমাদের যে বাহিনী, সেনাবাহিনী, এই সেনাবাহিনীর যে ভূমিকা, তাদেরকে আমরা জনগণের পক্ষ থেকে আমি বলতে চাই যে আপনাদের যে ভূমিকা, আপনাদের ভূমিকা দেশ রক্ষা, সার্বভৌমত্ব রক্ষা। আপনার কাজ এটা না যে আপনি রাজনীতির বিষয়ে কথা বলবেন, রাজনৈতিক বিষয়গুলো রাজনীতির লোকেরাই কথা বলুন। রাজনীতির হস্তক্ষেপ আপনাকে ম্যান্ডেট দেওয়া হয় না, কারণ আপনি একজন বেতনভুক্ত কর্মচারী। আপনি 13 গ্রেডের একজন বেতনভুক্ত কর্মচারী হয়ে রাষ্ট্রের দায়িত্বশীল বা যারা রাজনীতি করে, রাষ্ট্র নিয়ে চিন্তা করে, ভাবনা করে, কিংবা পরবর্তীতে যারা রাষ্ট্র ক্ষমতায় আসবে বা জনগণ যে রাষ্ট্রের দায়িত্বটা বহন করবে, তাদের উপর দিয়ে আপনি কথা বলতে পারেন না। এটা আপনার ম্যান্ডেট না। এটা আপনার সেনাবাহিনীর যে আইন আছে, রুলস আছে 1952 সালের, সে রুলসের মধ্যে পড়ে না। আপনি রুলসটাকে কেন ব্রেক করবেন? আমরা সেনাবাহিনীকে বলতে চাই, আমরা আপনাদের সাথে কাজ করতে চাই, আমরা আপনাদের সহযোগিতা চাই, কিন্তু সহযোগিতা মানে এটা না যে আপনি যখন তখন যে কোনো সময় বাংলাদেশের রাজনীতি নিয়ে আপনি কথা বলবেন। আপনার দায়িত্ব সার্বভৌমত্ব রক্ষা করা। আপনার দায়িত্ব সার্বভৌমত্ব কি অবস্থা, আমার সীমান্তের কি অবস্থা, যুদ্ধ লাগলে আপনার কি ভূমিকা হবে, এইটা নিয়ে আপনার চিন্তা ভাবনা করা। আপনি কেন এই ছোটখাটো রাজনীতি বিষয় নিয়ে কথা বলতে আসেন? এটা আপনার ম্যান্ডেট না, এটা আপনার দায়িত্ব না, এটা আপনার কাজ না। এখানে কি আপনার এই যে সেনাপ্রধান কি রাজনৈতিক বিষয়ে সরকারকে হস্তক্ষেপ করতে পারবে? এই অধিকারটি আছে সংবিধানে? না, সেনাবাহিনীর যে 1952 সালের যে একটা আছে, যে আইনটা আছে, সেইখানে সে কখনোই একটা কোনোভাবে সে রাজনৈতিকভাবে হস্তক্ষেপ করতে পারে না। সে রাজনীতির বিষয়ে কথাই বলবে না। সে তো একজন কর্মচারী, তার তো একটা রিটায়ারমেন্টের সময় আছে। সে যদি রাজনীতি করতে চায় তাহলে সে সেনাপ্রধান থেকে চলে গিয়ে সে রাজনীতি মাঠে আসুক, তাহলে তো হয়ে যায়। তার কোনো আইনও ভঙ্গ হবে না, কোনো কিছুই হবে না, সে রাজনীতি করুক। তার যদি মনে হয় যে না আমি রাজনীতি করতে চাই, আসুক, আমরা স্বাগত জানাই। তো তার যে পদটা আছে, সেনাপ্রধানের যে পদটা আছে, পদ থেকে ফিরে এসে সে রাজনীতি করুক, জনতার কাতারে আসুক, জনগণের জন্য কথা বলুক, এরপরে সে রাজনীতি করুক। কিন্তু একটা কর্মচারী হয়ে, মানে একটা এটাকে কি বলা, একটা অবকাঠামো বলা, একটা প্রতিষ্ঠানের সে প্রধান হয়ে, প্রাতিষ্ঠানিক প্রধান হয়ে, সেনা প্রধান হয়ে সে এই ধরনের বক্তব্য দিতে পারেন না। আচ্ছা, তাহলে এই যে ভারত যে সবসময় আমাদের বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে যে হস্তক্ষেপ করতেছে, এই অধিকার কি তার আছে? প্রত্যেকটা দেশই চায় যে পাশের দেশকে একটু ছোট করে রাখা, নগ্ন হস্তক্ষেপ করা। তো আমরা ভারতকে বলতে চাই যে আপনাদের যে আপাত যে ছিল, যারকে নিয়ে আপনারা এত স্বপ্ন দেখছেন, বা এই দেশটাকে আপনি লুটপাট করে খেতে চাইছেন কিংবা করিডোর নিতে চাইছেন, সে আপা আপনার কাছে চলে গেছে। আপনারা অবশ্যই আমার দেশের ভিতরের বিষয় নিয়ে হস্তক্ষেপ করবেন না। আপনারা যদি আমাদের বিষয় নিয়ে হস্তক্ষেপ করেন, তখন আমরা অবশ্যই আপনাদের বিষয়গুলো নিয়ে হস্তক্ষেপ করব। আমাদের দেশের সংখ্যালঘু, আমরা সংখ্যালঘু মনে করি না। এরা আমাদের ভাই, এরা আমাদের প্রতিবেশী, হিন্দু ভাইরা আমাদের প্রতিবেশী। আমরা একসাথে বসে একসাথে খেলতে পারি, একসাথে ঘুরতে পারি। তো এদের সাথে আমাদের কোনো বিভাজন নাই। কিন্তু আপনারা অবশ্যই এইখানে এই দেশের সার্বভৌমত্ব বিষয়ে, এই দেশের হিন্দু জাতি ভাইদের বিষয়ে, কিংবা অন্য যে ধর্মাবলম্বী ভাইরা আছে তাদের বিষয় নিয়ে আমাদের এইখানে যেভাবে নিরাপত্তায় আছে, আপনার দেশে ওরকম নিরাপত্তা দিতে পারতেছেন না। কিন্তু আপনারা কোনোভাবেই একটা দেশের রাজনৈতিক বিষয় নিয়ে হস্তক্ষেপ করতে পারেন না। আপনাদের সাথে আমার সম্পর্ক থাকবে বাণিজ্যিক সম্পর্ক, যেটা ভালো লাগবে নিয়ে আসবো, ভালো লাগবে না বন্ধ করে দিব।
আচ্ছা, ভারত যে এতদিন বলতেছে যে আমরা যদি চিকিৎসা না দেই তোমরা মারা যাবে, আমরা যদি পণ্য না পাঠাই তোমরা না খেয়ে মারা যাবে, এইরকমের করেছে অন্য সময় যে রাজনৈতিক হস্তক্ষেপ করতে চেয়েছে, তো এটা কি তার অধিকার আছে? না, এটা অবশ্যই তার কোনো অধিকার নাই। কারণ হচ্ছে যে আমরা বিগত 15 বছর একটা রাজনৈতিক নেতা বা একটা রাজনৈতিক দলের কারণে এই যে আমদানির যে বিষয়গুলা, পেঁয়াজ থেকে শুরু করে চিকিৎসা বা যেটাই হোক, ভারত যে ভালো চিকিৎসা দেয় তা কিন্তু না। ভারত ছাড়াও চিকিৎসা নেওয়ার মতো অনেক জায়গা আছে। আমরা এই দেশগুলোর কথা নাই বলি, এর থেকে উন্নত চিকিৎসা মালয়েশিয়া দিচ্ছে, এর থেকে উন্নত চিকিৎসা সিঙ্গাপুর দিচ্ছে, এর থেকে উন্নত চিকিৎসা থাইল্যান্ড দিতেছে, এর থেকে উন্নত চিকিৎসা ভুটান দিতেছে। তো ভারতই যে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ চিকিৎসাবিদ এমন না, এর থেকে ভালো দেশ আছে। আর আমাদের দেশে যে ডাক্তারগুলো আছে তাদেরকে যদি আমরা সুন্দরভাবে প্রশিক্ষণ দিতে পারি, আমাদের দেশেও ভালো ডাক্তার হবে, ভালো চিকিৎসা হবে। ভারতের উপর আমাদের আসলে কোনো নির্ভরশীল না, বরঞ্চ ভারতই আমাদের উপর নির্ভরশীল। আমরা যদি আজকে দেখেন যে ভারত যে বলতেছে যে তারা পেঁয়াজ খাওয়ায়, তারা এটা খাওয়ায়, সেটা খাওয়ায়, আগস্টের পরে তারা চিকিৎসা বন্ধ করে তারা নিজেরাই মারা যায়, নিজেরাই আন্দোলন করে যে আবার খুলে দাও। পেঁয়াজ আমদানি বন্ধ করে দিয়ে তাদের কৃষকরাই বলতেছে যে আমাদেরকে আমদানি করার সুযোগ করে দাও, রপ্তানি করার সুযোগ করে দাও। এই যে তাদের যে একটা দ্বিচারিতা, এটা হচ্ছে তাদের একটা রাজনৈতিক স্ট্যান্ড। আসলে ভারত বিষয়টা হচ্ছে কি যে বলিউড সিনেমা যেমন দেখতে যেমন অনেক ফুটফুল্ল লাগে, সবকিছু ধ্বংস করে দেয়, নিজেরা নায়ক সাজে, বাস্তবে আসলে ওরা নায়ক না, এরা হচ্ছে একটা বিড়াল। এরা আসলে কোনো কিছুতে উন্নত করতে পারে না। পেঁয়াজ রপ্তানি করেছে কিন্তু ভিতরে তো ভারতের পেঁয়াজের মধ্যে পাথর দিয়েছে, পাথর পেয়েছে, বহু ঘটনা আছে। ভারত আমাদের সাথে পণ্য দিচ্ছে কিন্তু পাথর কেন দিচ্ছে? ওই বললাম না, ওদের স্বভাবটাই তো খারাপ। ওরা হয়েছে একটা নিকৃষ্ট একটা জাতি, ওরা হচ্ছে নিকৃষ্ট জাতি। ওরা নিজেরা বলে যে আমরা সবকিছু করতে পারি, আসলে ওরা কিছুই করতে পারে না। ওদের দেখেন কিছুদিন আগে ওরা মহাকাশে একটা রকেট পাঠাইছে, অর্ধেক রাস্তা পর্যন্ত গিয়ে আবার ওখানে পড়ছে। এরা হয়েছে মিথ্যাচার করে, মিথ্যাবাদী। এদের আসলে কোনো কিছু মানে করার মতো কোনো সক্ষমতা নাই। এরা একটু মুখের একটা ফাপড়। ওই যেটা বললাম যে বলিউড সিনেমা দেখতে অনেক নায়করা ডুসুম করে সবকিছুই তারা কি মানে নিজেদেরকে হিরো মনে করে, আসলে বাস্তবে তারা হিরো না, বাস্তবে হয়েছে একটা বিড়াল। এখন আপনারা এই যে ভারতের ষড়যন্ত্র থেকে কি বাংলাদেশ কখনো মুক্ত হতে পারবে নাকি ওরা আমাদের পিছনে লেগেই থাকবে? দেখেন, ভারতের পিছন থেকে আমাদের অবশ্যই মুক্ত হইতে হবে। আর এই ষড়যন্ত্রগুলো বেশি দিন টিকে না। মিথ্যাচার কখনোই টিকে না। আর সত্য সবসময় সত্য, এটা আলোর মতো পরিষ্কার। মিথ্যা সবসময় অন্ধকারের মধ্যে অনেক ঢিল মারা যায়, অনেক কথা বলা যায়, কিন্তু আসলে বাস্তবে তারা কিছুই করতে পারবে না। এরা হয়েছে একটা মানে এরা জাস্ট একটু ফাপড় দিবে, একটু ভয় দেখাবে, এটাই হলো এদের কাজ। এরা আসলে কিছু করতে পারবে না, এরা হচ্ছে বিড়াল। মানবিক করিডোর না, এখন বিষয়টা হচ্ছে মানবিক করিডোর কি দিছে সরকার? দেয়নি। এটা নিয়ে কোনো আলোচনা হয়েছে না। এখন বিষয়টা হচ্ছে তারা বাংলাদেশের ভিতর দিয়ে যে করিডোর নেওয়ার কথা ছিল সেটা নিতে পারে নাই, যার কারণে তারা এইখানে আবার যাতে করিডোর নিতে পারে, এটার কারণে একটা রিউমার ছড়াইছে যে চট্টগ্রাম থেকে মায়ানমারে মানবিক করিডোর দিচ্ছে। এটা কিন্তু ভারত থেকে আমদানি করা বয়ানগুলো। এই বয়ানটাকে দিয়েই এই দেশে অস্থিতিশীল করার চেষ্টা করতেছে, কিন্তু এটাও টিকবে না। কারণ জনগণ জানে যে মানবিক করিডোর তো দেয় নাই, এটা নিয়ে কোনো আলোচনা হয় নাই, কারো বিষয়ই হয় নাই। যদি দেওয়া লাগে তাহলে সরকার অবশ্যই জনগণের সাথে কথা বলবে, রাজনৈতিক দলের সাথে কথা বলবে, কথা বলে এরপরে তারা দিবে কি দিবে না এটা নিয়ে আলোচনা হবে। যে বিষয় নিয়ে আলোচনাই হয় নাই, সে বিষয় নিয়ে ষড়যন্ত্র করার কিছু নাই। আচ্ছা, এই যে আপনারা যে এখানে
মার্চ ফর ইউনুস, এখানে কি সাধারণ মানুষের জন্য নাকি সব দলরা আসতে পারবে বা এরকমের সাধারণ মানুষ? কোন ব্যক্তির গায়ে তো কখনো লেখা থাকে না যে সে কোন দল করে। এটা আমি এখন সাধারণ মানুষ বা পলিটিক্যাল মানুষ যেই হই না কেন, আমি তো দিন শেষে একজন এই দেশের নাগরিক। আমি নাগরিক হিসেবে তো আমি অবশ্যই চাইবো আমার ভালো কোনটা, আমার ভালো যেটা সেটা আমি নাগরিক হিসেবে বলবো, আমার যেটা খারাপ লাগবে সেটা আমি নাগরিক হিসেবে বলবো। আমার এখন মনে হয়েছে ডক্টর ইউনূস সাহেবকে সময় দেওয়া দরকার, তার সংস্কার করা দরকার, তাকে রাখা আমাদের জন্য খুবই জরুরি। এই বাংলাদেশের ভবিষ্যৎ তার উপর নির্ভর করতেছে। আমরা এই ক্রান্তি লগ্নে আমরা তার পাশে থাকতে চাই, আমরা তাকে সময় দিতে চাই। আমরা 5 বছর বলতে চাই না, কারণ এই দেশের সুষ্ঠু নির্বাচন হয়নি কখনো। আমরা একটা সুষ্ঠু নির্বাচন চাই। আমরা গণপরিষদ নির্বাচনের কথা বলি, কিংবা আমরা স্থানীয় নির্বাচনের কথা বলি, কিংবা আমরা জাতীয় নির্বাচনের কথা বলি, যেটাই বলি, আমরা সাধারণ জনগণ যাতে শান্তিতে থাকতে পারি, শান্তিতে বসবাস করতে পারি, এরকম শাসক যাতে আসে। এই যে এর আগের টার্মে যে শাসক ছিল, ধর পাথর সব দলের লোকদেরকে ধরে ধরে নিয়ে জেলে পড়তো। আমরা এইরকম শাসক, এরকম দেশ, এরকম নির্বাচন আমরা চাই না। নির্বাচন মানে রক্তক্ষয়ী, এগুলো আমরা চাই না। আমার ভোট আমি দিব, আমার পছন্দ দলের মতো যাকেই দিয়ে দিব, কিন্তু আমি ভোট দিতে গিয়ে বাধাপ্রাপ্ত হব, হুমকি পাবো, আমাকে ভোট দিতে হবে, ভোট না দিলে এই করব সেই করব, আমার ভোট কেনার জন্য টাকা দিবে, এই টাকার কাছে আমি আবার বিক্রি হয়ে যাব। আমরা এরকম বাংলাদেশ চাই না। আমরা সুষ্ঠু সুন্দর একটা পরিবেশ পরিচ্ছন্ন বাংলাদেশ চাই, যে বাংলাদেশে আমাদের কথা বলার স্বাধীনতা থাকবে। আমি পক্ষে বলবো, আমি বিপক্ষে বলবো, আমি আমার অধিকারের কথা বলবো, ন্যায়ের কথা বলবো, এই কথাগুলো যাতে বলতে পারে, সেরকম বাংলাদেশ আমরা চাই। এই বাংলাদেশ গঠন করার জন্য আমাদের প্রয়োজনীয় পূর্ণাঙ্গ সংস্কার দরকার। পূর্ণাঙ্গ সংস্কার ছাড়া আমরা এই কথাগুলো বলতে পারবো না। এই রাস্তাটা তৈরি করার জন্যই আমরা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে বসাইছি। এইগুলো সংস্কার হবে, এরপরে নির্বাচনে আলাপ হবে।